প্র্যাকটিসের ওপর পুরোটা ডিপেন্ড করবে, যত প্র্যাকটিস করবে ততই ভালো। প্রসডির নেক্সট যে জিনিসটা আছে, আমার ধারণা যে আমি তোমাদের ডাইসিলেবিক ফিটের যে দুটো হয়, ট্রোকি আর আয়াম্বিক, এবং তাদের যে ভ্যারিয়েশন সেইটা তোমাদেরকে বলেছিলাম, এবং একটা ওই হোয়াইট বোর্ডিং যেটাকে বলে, যে একটা এঁকে এঁকে দেখাচ্ছিলাম, সেইটা আবার ডিসকানেকশন হয়ে গেল। ওকে, ডিসকানেকশন হয়ে গেল, এটা মানে মিটিং এরকম ধরনের ঘটনাটা হচ্ছেই। যাই হোক, তো আমি তোমাদের সাথে আবার ওই স্লাইডটাই, ওই হোয়াইট বোর্ডটাই শেয়ার করব। এক মিনিট। আশা করি তোমরা এটা দেখতে পাচ্ছ। একটা বোর্ড টাইপের রয়েছে, সেখানে ডাইসিলেবিক ফিট দু রকমের হয়, ট্রোকি আর আয়াম্বিক, এবং ট্রাইসিলেবিক ফিট তিনটে হয়, ড্যাকটিল, অ্যাম্ফিব্র্যাক আর অ্যানাপেস্ট। আর ডাইসিলেবিক ফিটের দুটো ভ্যারিয়েশন, মানে ট্রোকি এবং আয়াম্বিকের সঙ্গে সঙ্গে দুটো ভ্যারিয়েশনস হয়, সেটাও আমি তোমাদেরকে বলেছিলাম। আজকে একটা জিনিস মেনশন করছি, আজকে একটা জিনিস নোট ডাউন করো, যে এই যে দুটো ভ্যারিয়েশন আছে, এই দুটো ভ্যারিয়েশনের দেখো স্পন্ডিটা কি হবে তখন, মানে সাধারণত ট্রোকি যে ফিট আছে, ট্রোকি যে সিস্টেমটা আছে, সেইটার সঙ্গে বসে। মানে যে ফিটে বা যে লাইনে ট্রোকি থাকবে, সেইটার সঙ্গে স্পন্ডি সাধারণত চলে আসে। আর তার ঠিক উল্টোটা হয় হচ্ছে আয়াম্বিকের সাথে। আয়াম্বিকের সাথে চলে আসে হচ্ছে পিরিক। ট্রোকির সাথে স্পন্ডি, আয়াম্বিকের সাথে পিরিক, ভ্যারিয়েশনসগুলো আসে, ঠিক আছে? এবং আর একটা জিনিস নোট করো, সেটা হচ্ছে যে পিরিক আর স্পন্ডি আর পিরিক পরপর থাকতে হবে। মানে খুব কমই এরকম হয় যেখানে শুধু একটাই হঠাৎ করে পিরিক চলে আসলো, বা একটাই হঠাৎ করে স্পন্ডি চলে আসলো। It is common that a Pyrrhic will follow a Spondy, or a Spondy will follow a Pyrrhic. সিম্পল কারণটা হচ্ছে এটা, যে এটা ব্রিদিং সিস্টেমের ওপরে বেস করা। তো যখন আমরা নিঃশ্বাস নিচ্ছি আর যখন আমরা নিঃশ্বাস ছাড়ছি, তখন আমাদের পরপর ওই জিনিসটা কিন্তু আমাদেরকে ফলো করতে হচ্ছে। যে আমরা নিঃশ্বাস নিতেই থাকবো এরকম তো হতে পারে না, আর আমরা নিঃশ্বাস ছাড়তেই থাকবো এরকমও হতে পারে না। একবার নিঃশ্বাস নেব, পিরিক এরকম করে নিলাম, স্পন্ডি করে ছেড়ে দিলাম, নিলাম, ছেড়ে দিলাম। তো আমাদের নিঃশ্বাসের যে রিদমটা, সেটাও কিন্তু এই পিরিক আর স্পন্ডি বা ট্রোকি, আয়াম্বিক এরকমভাবে আমরা কাজটা করি আর কি, এরকমভাবে আমাদের নিঃশ্বাসের ব্যাপারটা হয়। তো এই জিনিসটা বুঝতে পারলে, এই জায়গাটা। কারণ আমি মানে সোমা আমাকে একটা লিখে পাঠিয়েছিল, ওখানে দেখলাম যে ও 3টে সিলেবল নিয়ে ট্রোকি আর আয়াম্বিক এরকম লিখতে শুরু করেছে। 3টে সিলেবল নিয়ে কোনোদিনই ট্রোকি বা আয়াম্বিক হবে না, কারণ এটা তো বলাই হচ্ছে ডাইসিলেবিক, মানে এমন একটা ফুট যেখানে মাত্র দুটোই সিলেবল থাকবে। ঠিক আছে? এই জায়গাটা কারোর বুঝতে অসুবিধা হলে বলবে। হ্যাঁ স্যার, বলছি এই যে দুটো সিলেবেল থাকবে না, তিনটে সিলেবেল থাকবে, ডাই সিলেবিক হবে না ট্রাই সিলেবিক হবে, এটা একটু প্রবলেম হচ্ছে। দেখো, মানে আইডিয়ালি, হ্যাঁ বলো। মানে স্যার, পর পর অনেক ক্ষেত্রে তো দেখা যাচ্ছে ডাই সিলেবিকের মতো হচ্ছে, আবার টাই সিলেবিকের মতো হচ্ছে, তো বুঝতে পারছি না যে কি করে বলবো। সাধারণত যেখানে তুমি ডাইসিলেবিক ইজিলি করে দিতে পারছো, সেইখানে ডাইসিলেবিকই রাখবে, বিকজ ডাইসিলেবিক ইজ ইজিয়ার দ্যান ট্রাইসিলেবিক।
নিঃশ্বাসের প্যাটার্নটা ভাবো, আমরা একবার নিঃশ্বাস নিই একবার ছাড়ি, একবার নিই একবার ছাড়ি, তাই তো? ট্রাইসিলেবিকের প্যাটার্নটা দেখো, নিঃশ্বাস নিলাম, এই নিঃশ্বাস ছেড়ে দিলাম, তারপরে দুবার নিঃশ্বাস নিলাম। এটা একটু ডিফিকাল্ট হয় আমাদের জন্য। কিছু কিছু গান, কিছু কিছু ছন্দ এমন হয় যেগুলো তে আমাদের এরকম করতে হয়। যারা গান করো, তোমাদের মধ্যে এখানে কেউ এমন আছো যারা গান করো, মানে টেকনিক্যালি শিখেছো কোনো মাস্টারের কাছে? কেউ নও যে কেউ কেউ গান করো না? ফাইন, এমনি বাথরুম সিঙ্গার তো আমরা সবাই। তো যখন আমরা গান করি তখন আমরা কোনো একটা শব্দের ওপর জোর দিই আর কোনো একটা শব্দের ওপরে জোর দিই না, ঠিক আছে? তো শব্দের ওপর জোর দেওয়াটা মানে হচ্ছে নিঃশ্বাসটাকে ফেলা, নিঃশ্বাসটাকে ছেড়ে দেওয়া, ঠিক আছে? আর ট্রাইসিলেবিক ফিটে প্রবলেমটা কি হয়, যে আমরা একবার নিঃশ্বাস ড্যাকটিলে নিঃশ্বাসটা ছেড়ে দিলাম, পরপর দুবার নিঃশ্বাস নিলাম, অ্যামফিব্রাকে নিলাম ছাড়লাম নিলাম, এরকম করাটাও একটুখানি সমস্যা। অ্যানাপেস্টে আরও বেশি সমস্যা, ছাড়লাম মানে নিলাম নিলাম ছাড়লাম। সো দ্য বেস্ট রিদম ইজ ডাইসিলেবিক। তো যদি ডাইসিলেবিক ফিট পেয়ে যাচ্ছ তাহলে ট্রাইসিলেবিকের দিকে না যাওয়াটাই বেটার। কিন্তু এটার একটা বোঝার উপায় আছে। বোঝার উপায়টা হচ্ছে যে, তাই জন্যই আগে আমি তোমাদেরকে গোনা শিখিয়েছিলাম, সিলেবেল গোনা শিখিয়েছিলাম। তো একটা লাইনে ধরো 10টা সিলেবেল পেলে, একটা লাইনে 10টা সিলেবেল পেলে, ঠিক আছে? তো এটার একটা হিসেব আছে। যদি লাইনের নাম্বার অফ সিলেবেল ইভেন হয়, ইভেন অড বোঝো তো, ইভেন হয়, তাহলে 10 হয়, 6 হয়, 4 হয়, 8 হয়, 12 হয়, তাহলে চোখ বন্ধ করে আমরা সেটাকে ডাইসিলেবিক ফিটের মধ্যে ডাইসিলেবিকে নিয়ে যেতে পারি। যদি 5টা সিলেবেল হয় তাহলে ডাইসিলেবিক ফিট হলে, এই সরি, যদি 10টা সিলেবেল হয় তাহলে ডাইসিলেবিক ফিটে যদি আমি ধরি তাহলে কটা ফুট হবে? 5টা। যদি 6টা হয়, যদি 12টা সিলেবেল হয় তাহলে হবে 6টা ফুট। যদি 8টা সিলেবেল হয় তাহলে 4টে ফুট হবে। এটা একটা সহজ উপায়, ঠিক আছে, বোঝার যে কিভাবে আমরা ডাইসিলেবিক বা ট্রাইসিলেবিক করতে পারি। এবার যদি নাম্বার অফ সিলেবলসগুলো আনইভেন হয়, অড হয়, মানে অড বলতে যদি 9টা সিলেবল পাও একটা লাইনে, তাহলে ডেফিনেটলি ওরা ট্রাইসিলেবিক করে দেবে। তবে হ্যাঁ, তুমি বলতে পারো যে স্যার যদি 6টা হয় তাহলে তো আমি ট্রাইসিলেবিকও করতে পারি, ডাইসিলেবিকও করতে পারি। আবার বলছি, যদি 6টাই হয় তাহলে সহজটা হচ্ছে কিন্তু ডাইসিলেবিক, আর একটু কঠিনটা হচ্ছে ট্রাইসিলেবিক। তো ট্রাইসিলেবিকটাকে যতটা পারবো আমরা অ্যাভয়েড করব। একান্ত যদি না হয় তখন আমরা ট্রাইসিলেবিকে অবশ্যই আমাদেরকে যেতে হবে, কিন্তু আমরা সেটা ছন্দ বুঝে করব। যে ছন্দটা কি আছে, মানে ছন্দটা যদি আমরা বেশিরভাগ সময় এরকম ধরনের ওই ট্রাইসিলেবিক ফিটের মতনই পাই, যে এমন একটা শব্দ মধ্যিখানে রয়েছে যেটা বেশ গুরুত্বপূর্ণ, বাকি দুটো শব্দ সবকটা ফুটেই দেখা যাচ্ছে যে অতটা গুরুত্বপূর্ণ নয়, তখন আমরা হ্যাঁ ট্রাইসিলেবিক অ্যামফিব্র্যাক পেয়ে যেতেই পারি। কিন্তু অ্যাজ আ রুল অফ থাম্ব, অ্যাজ এ জেনারেল রুল, আগে সিলেবেলগুলো কাউন্ট করে দেখে নেবে যে একটা লাইনে কটা সিলেবেল আছে। যদি ইভেন নাম্বার অফ সিলেবেলস হয় তাহলে সেটাকে ডাইসিলেবিক করার চেষ্টা করবে, ফর অবভিয়াস রিজনস। কারণ 6 ছাড়া 10, 8, 12, 14 খুব কম হয়, 10 আর 8টা খুব স্বাভাবিক হয়। 10 আর 8 যদি সিলেবল হয় তাহলে সেটাকে যদি আমি ট্রাইসিলেবিক ফুটে করতে চাই তাহলে দেখা যাবে একটা ফুট ডাইসিলেবিক হয়ে যাচ্ছে বা একটা ফুট এমনি পড়ে রয়েছে, সেটাতে কনফিউশন বেশি হয়। তবে সেটা যে হয় না তা নয়, সেটা হয়,
কিন্তু আমরা প্রথমে ইজিয়ার সলিউশনসগুলো, ইজিয়ার জিনিসগুলোকে আমরা করার চেষ্টা করব। ঠিক আছে, বোঝা গেছে শ্রাবণী যে কি করে হ্যাঁ তুমি বুঝতে পারবে? বুঝতে পারছি। হুম, ওকে। আর কারোর কোনো ডাউট? দেখো, স্যার ডাউট যদি থাকলে স্যার ক্লিয়ার করো। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার বলছি, যদি ধরুন 5টা সিলেবাল থাকে তাহলে হুম সেক্ষেত্রে কিভাবে করব? কারণ দুটো তিনটে হয়ে যাবে, একটা ডাইসিলেবিক হয়ে যাবে, একটা ট্রাইসিলেবিক হয়ে যাবে। হুম সাধারণত 5টা, 3টে, 7টা এরকম কম থাকে, রেয়ার। ঠিক আছে, আমরা খুব কম ওরকম ধরনের লাইনগুলো পাবো যেখানে আধ খ্যাঁচড়া সিলেবল হয়ে থেকে যাবে। তবে মডার্ন, পোস্ট মডার্ন পোয়েট্রিতে এরকম দেখা গেছে যেখানে আধ খ্যাঁচড়া একটা ব্যাপার রয়েছে। তবে বেশিরভাগ ইংলিশ পোয়েমসগুলো আয়াম্বিক পেন্টামিটারে তৈরি হয়। বেশিরভাগ সনেটসগুলো তো ধরেই নাও যে মোটামুটি সবই আয়াম্বিক পেন্টামিটারে। বাট তোমার প্রশ্নের উত্তরটা আমরা দেব যে যদি ধরো 5টা সিলেবেলের একটা ফিট হয়, এই সরি 5টা সিলেবেলের একটা লাইন হয়, তাহলে অগত্যা আমাদের ওটাই করতে হবে যে একটা ডাইসিলেবিক হবে, দুটো দুটো মানে একটা ফুট ডাইসিলেবিক হবে, একটা ফুট ট্রাইসিলেবিক হবে, অথবা একটা ফুট, দুটো ফুটই ডাইসিলেবিক হবে, আর একটা ফুট যে বাকি থেকে গেল সেটার একটা আলাদা নাম আছে, সেটার 3টে ফর্ম হয়, সেটাকে বলা হয় মোনোসিলেবিক ফুট। এবার মোনোসিলেবিক ফুটটা অ্যাকচুয়ালি একটা এক্সেপশন, নট রুল, সেটা আমি তোমাদেরকে বলবো। এমনি বলে রাখি, যদি এরকম ধরনের কোনো একটা লাইন পাও যেখানে একটা সিলেবল বাইরে ঝুলছে, সেটা নয় হাইপারমেট্রিক্যাল হবে, নয় ক্যাটালেকটিক হবে, আর নয় অ্যাসিফেলাস হবে। এই 3টে জিনিস আলাদা, সেগুলো আমরা মানে আলোচনা করব। যেমন ডাইসিলেবিক ফুটের ব্যাপারে, এই পিরিক আর স্পন্ডির ব্যাপারে আমরা আলোচনা করেছি, সেরকমই আমরা ওই হাইপারমেট্রিক্যাল, ক্যাটালেকটিক আর অ্যাসিফেলাস এই 3টের ব্যাপারেও কিন্তু আলোচনা করব। সেটা তখন আমরা বুঝে যাব যে যদি এরকম আনফর্চুনেটলি আমরা এরকম একটা লাইন পাই যেখানে 5টা বা 7টা সিলেবেল আছে এবং একটা সিলেবেল বাইরে ঝুলছে, ওটার কোনো ফুটের ঠিক ঠিকানা নেই, তখন আমরা ওই ফুটটাকে কি করতে পারি সেইটাকে নিয়েও আমরা আলোচনা করব। হাউএভার, এতটা দূর অবধি ক্লিয়ার আছে? ডাইসিলেবিক দু রকমের হবে, ট্রোকি, আয়াম্বিক, তাদের দুটো ভ্যারিয়েশন আছে, পিরিক আর স্পন্ডি। ট্রাইসিলেবিক 3টে আছে, ড্যাকটিল, অ্যামফিব্র্যাক আর অ্যানাপেস্ট। সাধারণত এদের কোনো ভ্যারিয়েশন হয় না, কিন্তু আমরা ভ্যারিয়েশন অন্য জায়গায় পাবো, যেখানে আমরা একটা দেখবো যে একটা সিলেবল বাইরে ঝুলছে, সেটা আমরা পরবর্তীকালে দেখতে পাবো। এনি কোয়েশ্চেন্স, এনি ডাউটস, এনিথিং? ডাউট থাকলে ক্লিয়ার করবে। জায়গা হুম হুম স্যার, বলো। ওই এখানটা বললেন ওই একটাই জায়গা মানে ত্বকের সাথে পন্ডিত আর আয়াম্বিকের সাথে পিরিক যেটা বললেন ওইটার রিলেশনটা কি বলুন। কারণ পিরিকের সাথে পন্ডিটা বললেন যেহেতু একবার স্ট্রেস দিচ্ছি বেশি ভাবে তখন তারপর নিঃশ্বাস থাকতেই হবে, তো দুটো বুঝতে পেরেছি। বাট ক্রস যেটা বললেন ত্বকের সাথে পন্ডিত আর আয়াম্বিকের সাথে পিরিক ওইটা স্ট্রাকচারটা দেখো, তাহলেই বুঝতে পারবে। আয়াম্বিক শুরু হয় কি দিয়ে? আনস্ট্রেস দিয়ে। পিরিকে কি আছে? আনস্ট্রেস। ট্রোকি কি দিয়ে শুরু হয়? স্ট্রেস দিয়ে। স্পন্ডিতে কি আছে? স্ট্রেস। মানে আমি যেটা বলতে চাইছি যে যে লাইনে তুমি ট্রোকি পাবে সেই লাইনে তোমার স্পন্ডি পাওয়ার চান্সটা বেশি। যে লাইনে আয়াম্বিক পাবে সেই লাইনে পিরিক পাওয়ার চান্সটা বেশি। বুঝতে পেরেছো? হুম আর পিরিক আর স্পন্ডি, যদি একটা পিরিক ভুল করে চলে আসে বা একটা পিরিক যদি চলে আসে, তাহলে আমাদের বুঝে নিতে হবে যে পরেরটা স্পন্ডি করা উচিত। যদি একটা স্পন্ডি চলে আসে তাহলে পরেরটায় আমার বুঝে নিতে হবে যে একটা পিরিক করা উচিত। মানে একটা ফুট স্পন্ডি হলে আর একটা ফুট পিরিক, একটা ফুট পিরিক হলে আর একটা ফুট স্পন্ডি। এটা একটা স্বাভাবিক ব্রিদিং রিদমের জন্য আমাদের দরকার। ঠিক আছে, বুঝেছো? ওকে, অলরাইট, লেটস প্রসিড টু ট্রাইসিলেবিক ফিট। ঠিক আছে, এমন একটা লাইন, এমন একটা সেন্টেন্স যেখানে
আমরা তিনটে তিনটে করে পার ফুট তিনটে তিনটে করে সিলেবল পাচ্ছি। চলো এক্সাম্পল দেখা যাক। জাস্ট আ মিনিট। আমি একটা এক্সাম্পল এখানে লিখি। ওকে, দেখো এই যে লাইনটা লিখলাম, মানে দুটো লাইন পর পর লিখলাম, এইখানে আমরা ট্রাইসিলেবিক ফিট পেতে পারি। তোমরা নিজেরা গোনো কটা সিলেবেল আছে। এবং লাইনটা লিখে খাতার মধ্যে ওই সিলেবেল যেভাবে ডিভাইড করে সেভাবে ডিভাইড করো। স্যার ওই সাবজেক্টের স্পেলিংটা কি হবে? আনফরচুনেট? সরি, আনফরচুনেট হবে, সরি। আর হবে এখানে, ঠিক আছে, সরি। আনফরচুনেট, ওয়ান মোর আনফরচুনেট, উই মানে আর নেক্সট টাইম হচ্ছে উই আর ইয়োর ব্রেথ। আরো লাইনগুলো লিখি তাহলে আরো সুবিধা হবে। আচ্ছা, ফার্স্ট এর দুটো লাইন ইয়ে করো, সিলেবেল ডিভাইড করো, সিলেবেল গুলো দেখো। ওকে, আশা করি তোমরা করে নিয়েছো ইস্যুটা। এক মিনিট। ওকে, আমি করছি এটা তোমাদের সঙ্গে। ওয়ান একটা সিলেবেল হবে, মো একটা সিলেবেল হবে, আন একটা, ফর একটা, টু একটা, নেট একটা। এরকম ভাবে কি তোমাদের হয়েছে না আলাদা কিছু হয়েছে? হ্যাঁ স্যার, এটাই হচ্ছে। 1 2 3 4 5 6, ঠিক আছে। লাস্টে হ্যাঁ বলো।
আনটার মধ্যে ভাওয়েল সাউন্ডটা আমি ডিটেক্ট করতে পারছি না, একটু বলে দিন। আনফরচুনেটলি আন, আনটার মধ্যে আ, ভাওয়েল সাউন্ড ইউ, বলতে ইউ কোনটা? আছে, আন, আ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো ইউ তো অটোমেটিক্যালি একটা তোমার সিলেবল, মানে রিটেন সিলেবল, ঠিক আছে। আর উচ্চারণটা যখন আমি করছি আন, তখন আ, আ একটা ভাওয়েল সাউন্ড। আমি এটাও বলেছি যে ভাওয়েল সাউন্ডটা হতে হবে, ঠিক আছে, বোঝা গেছে? হ্যাঁ স্যার বুঝেছি। ওকে, তো এবার এখানে যেটা হচ্ছে, তাহলে এখানে আমরা কটা সিলেবল পাচ্ছি? 1 2 3 4 5 6। ইটাকে আমরা নেব না, কারণ আমি আগেই বলেছি যে ইংরাজি ওয়ার্ডগুলোর মধ্যে লাস্টে যে ইটা থাকে সেটার উচ্চারণ হয় না, ঠিক আছে। তো 6টা আমরা সিলেবল পেলাম, ঠিক আছে। তো এইখানে আমরা যদি এবার এটাকে ওই মানে রুল অফ দ্য থাম দিয়ে সলভ করার চেষ্টা করি, যে 6টা একটা ইভেন নাম্বার, সেটাকে আমরা 2 দিয়ে ভাগ করলে 3টে সিলেবল, 3টে ফুট পাবো। কিন্তু আবার আমরা এটাকে 3টে সিলেবলের 2টো করে ফিটও বলতে পারি, ঠিক আছে। তো যদি তাই বলি তাহলে কি হবে? আমরা তাহলে ফুট ডিভিশনটা কোথায় করতে পারবো? 1 2 3, এইখানে একটা ফুট ডিভিশন হয়ে গেল। তাহলে আমরা কি কি পাচ্ছি? 1 2 3 এখানে, আর 1 2 3 এখানে, ঠিক আছে। এবার আমাদেরকে বুঝতে হবে যে এখানে কোথায় স্ট্রেসটা পড়বে, কারণ এই কি বলে, দাঁড়াও এটাকে ফরের ওপরে পড়ে গেছে। হ্যাঁ, এই ট্রাইসিলেবিক ফিটে এটা একটু বোঝা মুশকিল হয় যে কোথায় স্ট্রেসটা পড়বে। কিন্তু যদি এটা বোঝা মুশকিল হয় যে স্ট্রেসটা কোথায় পড়বে, তাহলে স্ট্রেসটা কোথায় কোথায় পড়বে না সেই জিনিসটাকেও আমরা আলোচনা করে নিতে পারি। আমি তোমাদেরকে বলেছিলাম যে প্রেফিক্সের ওপরে স্ট্রেস পড়ে না। তো এইখানে প্রেফিক্সটা হচ্ছে কি? আন। তাহলে আমরা বলতে পারি যে আনের ওপরে এখানে স্ট্রেস পড়বে না, ঠিক আছে। তাহলে আর মোর, MORE, মোরটা যদিও একটা অ্যাডজেক্টিভ বলা যেতে পারে, বাট ওয়ান ইজ আ নাউন, ঠিক আছে। ওয়ান appears to be a noun। তো যাই হোক, এবার তোমরা মানে নিজেদের মধ্যে এটাকে মানে ঠিক করতে হবে যে আমরা কোথায় স্ট্রেসটাকে ফেলতে পারি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই যদি এইগুলোতে একটা কনফিউশন আছে, এইখানে কোনো কনফিউশন আছে কিনা দেখো, যে এইখানে কোথায় স্ট্রেসটা পড়বে, এটাকে মানে টাকে সলভ করে নিলেই আমরা আগেরটাকেও একটা প্যাটার্ন পেয়ে যাব। এইখানে কোথায় ম্যাক্সিমাম লোকেরা কোথায় বলছো যে কোথায় স্ট্রেসটাকে ফেলা উচিত? স্যার ফরটায় পড়বে। ফরটায় পড়বে, ওকে। কারোর ভিন্ন মত? কারোর কোনো ভিন্ন মত থাকলে বলতে পারো। টুটায় ওই অ্যাম্ফিব্রাকের ওই ফর্মটার মধ্যে ফর টু নেট টুটা করা উচিত। তো আমি অ্যাম্ফিব্র্যাক অলরেডি কোথা থেকে পেয়ে গেলে? অ্যাক্সিলারিতে ছিল তো। তো ট্রাইসিলেবিকে তো ড্যাকটিলো আছে, অ্যানাপেস্টো আছে। আছে, বাট আমার বললেন না আর কোনো কারো কিছু মনে হয় কিনা, তো আমার হ্যাঁ, মনে হলো যে টুটার উপর যেন প্রেসারটা পড়ছে। আচ্ছা, 2 এর ওপরে তোমার হিসেবে স্ট্রেস পড়ছে, বেশ, ঠিক আছে। তাহলে 4 এর ওপর স্ট্রেস পড়বে না, 2 এর ওপর পড়বে, ওকে। তাহলে আর আর কারোর কোনো ভিন্ন মত? ভিন্ন মত বলতে এটা নয় যে তুমি অলরেডি একটা নাম ওকে দিয়ে দেবে। তুমি বলবে যে এই 3টে সিলেবলের ওপরে, এই 3টে সিলেবলের মধ্যে কোথায় তোমার মনে হচ্ছে স্ট্রেসটা পড়া উচিত এবং কারণটা কি।
অপূর্ব বললে তো 2 এর উপর পড়বে, 2 এর উপর পড়ার কারণটা কি? কারণ স্যার আনটা ওইটা অলরেডি আনস্ট্রেসড হয়ে রয়েছে, ঠিক আছে, তারপরে ফরটা তো আনস্ট্রেসড হবে তাহলে। হুম, ওকে, তাহলে তুমি কি কোনো প্যাটার্ন পাবে? পেতে পারো। স্যার কেন আমাদের হুম এমনি যখন বইতে হয় হুম সে ওই ডাইস লেভেলিকে যখন বললেন ওই প্যাস এই ফিলিকের পর স্পন্ডি ওটা যেমন দুটো স্টেজ পাওয়ার পর দুটো পরপর আনস্টেজ করে, তেমন এইখানে একটা দুটো পরপর আনস্টেজ বলতেই পারে, আনে আর পরে। হুম, সেটা তখন পড়বে যখন আমরা অ্যানাপেস্ট এরকম আছে, তাই তো? অ্যানাপেস্টে পরপর দুটো হ্যাঁ আনস্ট্রেস তারপরে একটা স্ট্রেস। কিন্তু এটা দেখো আমরা ফুড ডিভিশনটা কোথায় করেছি, এই তিনটে নিয়ে একটা ফুট হচ্ছে, আমাদের এই তিনটেকে নিয়ে ডিল করতে হবে আগে। যদি স্ট্রেস পড়েও থেকে আনস্ট্রেস পড়েও থেকে থাকে তাহলে এখানেও তাহলে দুটো পরপর আনস্ট্রেস তারপর একটা স্ট্রেস হতে হবে অ্যানাপেস্ট হওয়ার জন্য। আর এইখানে যে ডেফিনেটলি আনের ওপরে যে স্ট্রেস পড়বে না সেটা আমরা সবাই মানছি, তার মানে এটার প্যাটার্ন অন্য কিছু আছে, অ্যাটলিস্ট অ্যানাপেস্ট তো নয়। এটার প্যাটার্নটা কি আছে? এটার প্যাটার্ন অ্যামফিব্র্যাক, যে একটা স্ট্রেস পড়ছে একটা স্ট্রেস পড়ছে না, অথবা ড্যাকটিল, এই দুটোর মধ্যে একটা হতে হবে, মানে এই ইয়েটাকে ফুটটাকে, ফার্স্ট ফুটটাকে। আচ্ছা যাই হোক, কেউ বলছো নেটের ওপরে, কেউ বলছো কি যে ইয়ে পড়বে, স্ট্রেস পড়বে না? সবাই বলছো যে নেটের ওপর স্ট্রেস পড়বে না। কেউ এমন আছো যে নেটের ওপর ভাবছো যে স্ট্রেস পড়তে পারে? ইয়েস, নো, মেবি? তো সবাই মানছো যে নেটের উপর স্ট্রেস পড়বে না, তাই তো? তাহলে এটার উপর স্ট্রেস ফেললাম না, আনস্ট্রেসড রাখলাম এটাকে, ঠিক আছে? ওকে, এবার যদি এটাই হয় তাহলে অ্যাকর্ডিং টু অপূর্ব ফরের ওপরে পড়বে না, তাই তো? তাহলে এই একটা প্যাটার্ন আমরা পাচ্ছি যেখানে আনস্ট্রেস, স্ট্রেস, আনস্ট্রেস, সেটা হচ্ছে তোমার ইয়ের ওপরে কি বলে, সেটা হয়ে যাচ্ছে অ্যামফিব্র্যাক, এইটা এইটা হয়ে যাচ্ছে, ঠিক আছে? কিন্তু একটা প্রবলেম আছে এখানে। প্রবলেমটা হচ্ছে যে একসাথে মানে মানে পরপর দুটো সিলেবেল আনস্ট্রেস হয়েছে, আর আমি নিয়মটা যেটা বলেছিলাম যদি পরপর দুটো আনস্ট্রেস সিলেবেল হয় তাহলে পরপর দুটোকে স্ট্রেস করতে হবে, সেটা এই ক্ষেত্রে সম্ভব নয়। তাহলে কি হতে পারে? তাহলে কি এরকম আমরা এবার এই দুটোর মধ্যে কোনটায় স্ট্রেস পড়বে আর কোনটায় স্ট্রেস পড়বে না, যদি অপূর্বর সিস্টেমটাকে ধরি তাহলে এখানে স্ট্রেস পড়বে আর এখানে স্ট্রেস পড়বে না। তাহলে আমরা এখান থেকে কি পাবো? আমরা এখান থেকে এই প্যাটার্নটা পাচ্ছি, আনস্ট্রেস, স্ট্রেস, আনস্ট্রেস। কিন্তু একটা প্রবলেম রয়ে যাচ্ছে যে পরপর দুটো সিলেবেলের ওপরে আমি আনস্ট্রেস দিয়ে দিলাম, অথচ তারপরে ওটাকে আমি কোনো রিকভারি করলাম না, ওটা ওরকম হয়ে পড়ে থাকলো। কিন্তু যদি আর একটা সিস্টেম আমরা নিই যে এইখানে যারা ফরে ইয়ে করছো, স্ট্রেস দিচ্ছ, আর 2 এর ওপরে স্ট্রেস দিচ্ছ না, নেটের ওপরে স্ট্রেস দিচ্ছ না, তাদের ক্ষেত্রে আর একটা প্যাটার্ন এগিয়ে আসছে, সেটা হচ্ছে যে এইটা ড্যাকটিল, ঠিক আছে? তাহলে ড্যাকটিলের প্যাটার্নটা যদি এখানে থাকে তাহলে এখানেও যদি থাকতে পারে তাহলে 1 এর ওপরে স্ট্রেস পড়বে, মোড়ের ওপর পড়বে না, আর আনের ওপরও পড়বে না। আর একটা সুবিধা কি হয়ে গেল, যে যদি ফরের ওপর স্ট্রেস থাকে তাহলে এই যে স্ট্রেস আনস্ট্রেসের যে সমস্যাটা ছিল সেটাও সমাধান হয়ে যাচ্ছে। আমি যদি খাতা দেখি তাহলে আমি অপূর্বকেও রাইট দেব আর যারা ড্যাকটিল করবে তাদেরকেও রাইট দেব। মেন ব্যাপারটা হচ্ছে যে তোমাকে ছন্দটা ঠিকঠাক বানাতে হবে। এটার জন্য আমাদেরকে কি করতে হবে, নেক্সট যে লাইনটা আছে সেটাকেও সলভ করতে হবে, কারণ আমাদের একটা ছন্দ চাই, আমাদের একটা লাইনের ওপরে শুধু কাজ করে বেরিয়ে গেলে হবে না,
আমাদের একটা ছন্দের দরকার আছে, ঠিক আছে? এবার আমরা দেখি যে এই উইয়ারি অফ ব্রেথ এইটায় কটা সিলেবেল আছে। আমার মনে হয় এখানে দুটো সিলেবেল আছে, উইয়ারি অফ একটা আর ব্রেথ একটা। ও সরি, ব্রেথটা বানানটা ভুল লিখেছি, ব্রেথ, ব্রিথ, ব্রেথ। উইয়ারি অফ ব্রেথ, তার মানে এখানে 1 2 3 তিনটে সিলেবেল আছে, ঠিক আছে? এবার তিনটে সিলেবেলের ক্ষেত্রে না চারটে, সরি 1 2 3 4, সরি চারটে। তো চারটের ক্ষেত্রে আমি তোমাদেরকে বলেইছিলাম যে যদি 4 6 8 10 12 হয় তাহলে আমরা সেটাকে ডাইসিলেবিক ফুটের মতন করতে পারি, কিন্তু এখানে এই কবিতাটায় যেটা করেছে, মানে যারা এটাকে সলভ করেছে তারা এখনো এইটাকে এইখানে একটা ফুট ডিভিশন করেছে, 1 2 3, এই তিনটেকে একটা সিলেবেল ধরেছে, এই তিনটেকে একটা ফুট ধরেছে আর এটাকে একটা আলাদা ফুট ধরেছে। তো যদি তাই হয় তাহলে কোনো ডাউট ছাড়া আমাদের উইয়ারের ওপরে স্ট্রেস ফেলতে হবে, আর এটার ওপরে স্ট্রেস পড়বে না। আর অফ আমরা জানি প্রিপোজিশন, তাহলে এটার ওপরে স্ট্রেস পড়বে না, আর ব্রেথের ওপরে অবশ্যই স্ট্রেস পড়বে। তাহলে সেক্ষেত্রে দেখো অপূর্ব, এই যে প্যাটার্নটা যেটা আমরা পাচ্ছি, মানে এই যে ড্যাকটিলের যে প্যাটার্নটা আমরা পাচ্ছি সেইটাই কিন্তু ডমিনেন্ট হয়ে আসছে। আরও দেখি, আরও এই লাইনটাকে দেখি। আমি এবার ডাইরেক্টলি এটার ওপরেই ইয়ে করছি, সিলেবেল ডিভাইড করে দিচ্ছি বা ফুট ডিভাইড করে দিচ্ছি। র্যাশ একটা, লি একটা, ইম একটা, পর একটা, টু একটা, নেট একটা। তাহলে 1 2 3 4 5 6। তো আমরা ফরচুনেটের থেকে ইম্পরচুনেটটাকে নকল করে নিতে পারি, তবে র্যাশের ওপর ডেফিনেটলি স্ট্রেস পড়বে, লি এর ওপরে পড়বে না, ঠিক আছে? ইম একটা কি বলবো, ইম একটা প্রেফিক্স, সাধারণত সেটার উপর পড়বে না, যেমন ফরের ওপর পড়েছিল তেমনি পরের ওপর পড়বে। আর টু আর নেটের ওপরে আমরা ফেললাম না, ঠিক আছে? তাহলে এইখানে আর একটা ড্যাকটিল আমরা পেলাম। তার মানে কি দেখাচ্ছি আমি, সেটা হচ্ছে যে ড্যাকটিলের সংখ্যাটা তুলনায় অন্য সংখ্যার থেকে বেশি হয়ে যাচ্ছে। এবার অপূর্ব যদি এটা করতে চায় তাহলে আমাকে অপূর্ব র্যাশের ওপর কিন্তু আমাকে ডেফিনেটলি স্ট্রেসটা ফেলতেই হবে, তাই না? আর লি এর ওপরে আমরা ফেলতে পারবো না, কারণ ওটা পরের সিলেবেল, স্ট্রেস সিলেবেলের পরের সিলেবেল, এবং ওটা একটা সাফিক্স, ঠিক আছে? তো তখন কি হবে, তখন রিদমটা মানে যেটা ড্যাকটিল হয়ে হয়ে আসছিল, বা তুমি যদি অ্যাম্ফিব্র্যাক করে থেকে থাকো, অ্যাম্ফিব্র্যাক হয়ে যদি আসছিল, সেটা উইয়ারিতেও একবার ভাঙলো, আবার র্যাশলিতেও একবার ভাঙলো। তাই জন্য মানে একটা গোল্ডেন রুল আছে প্রসোডির, যে তুমি যে প্যাটার্নটা, তুমি যে ছন্দটা অটোমেটিক্যালি বেশি পাচ্ছ একটা লাইনের মধ্যে, একটা স্ট্যান্জার মধ্যে, তোমাকে সেই ছন্দর সঙ্গেই তাল মিলিয়ে চলতে হবে, মানে তাল মেলানো আর কি। সেটার জন্য যদি অনেক সময় এক্সেপশনসগুলোকে ফলো করতে হয় তাহলে তাই ফলো করতে হবে। বাট তুমি যদি মানে বলো যে না এখানে ফার্স্ট লাইনে অ্যাটলিস্ট অ্যানাপেস্ট আছে, তাহলে আমি তোমাকে ভুল দিতে পারবো না, কারণ সত্যি ফার্স্ট লাইনে তুমি চাইলে অ্যানাপেস্ট করতেই পারো, অ্যানাপেস্ট বলছি, অ্যাম্ফিব্র্যাক করতেই পারো, কিন্তু পরপর লাইনগুলোতে দেখতে থাকবে যে এই ঘটনাটা মানে ড্যাকটিলটা বেশি চলে আসছে। যেমন ধরো আবার পরের যে লাইনটা,
গনের ওপরে স্ট্রেস আমাকে ফেলতেই হবে, টু এর ওপর আমি ফেলতে পারবো না, ডেথের ওপর আমাকে ফেলতেই হবে, আর হা একটা প্রোনাউন, সেটার ওপরে আমি স্ট্রেস নাও ফেলতে পারি। তো সেক্ষেত্রে এইখানে একটা যদি ইয়ে করে দিই, ফুট বানিয়ে দিই, তাহলে এই ঠিক ওয়ারির মতনই দেখতে লাগছে, weary of breath, gone to her death। এটা যদি এটা বানাতে পারি, যদি এটা একটুখানি খটোমটো যদি এটা বানিয়ে দিতে পারি এখানে, তাহলে শুধুমাত্র দুটো ভ্যারিয়েশনই বেরোচ্ছে, একটা এই ফুটে সেকেন্ড ফুট অফ সেকেন্ড লাইন, আর লাস্ট ফুট অফ লাস্ট লাইন বা লাস্ট ফুট অফ দ্য পোয়েম। এই দুটো ঝুলে আছে, এই দুটো মনোসিলেবিক হয়ে গেছে। এবার এটার একটা নাম আছে, ঠিক আছে, এটার নামটা হচ্ছে যদি একটা সিলেবল বাইরে থেকে যায় তখন সেটাকে বলা হয়, যদি একটা স্ট্রেস সিলেবল বাইরে থেকে যায় তখন সেটাকে বলা হয় ক্যাটালেকটিক। ক্যাটালেকটিক। এই যে ফুটটা বা এই যে ফুটটা ডেথটা, এটাকে ক্যাটালেকটিক বলা হয়। তবে এটাকে সলভ করার একটা পদ্ধতি আছে। যদি আমরা, যেহেতু এটা চারটে সিলেবল, তাই জন্য আমরা এটাকে এইখানে একটা ফুট ডিভিশন করে এটাকে আমরা ট্রোকি বানিয়ে দিতে পারি, বা আমরা এটাকে হ্যাঁ ট্রোকে বানিয়ে দিতে পারি। আবার এটা ইয়ে হয়ে যাবে, কি বলে, এটা আয়াম্বিক হয়ে যাবে। তো একটা ট্রোকি একটা আয়াম্বিক, দুটোর ক্ষেত্রেই গন টু ডেথ এটা এরকম হয়ে যাবে, কারণ গন টু হার ডেথ। তো ওটাও কিন্তু একটা প্যাটার্ন, মানে অল্টারনেট যদি একটা জিনিস করতে থাকে ট্রোকি আয়াম্বিক, তখনও কিন্তু সেইটাকে আমরা একটা প্যাটার্ন বলেই মানব, ঠিক আছে। আচ্ছা, এইটা আমি জানি একটুখানি তোমাদের কাছে খটোমটো নিশ্চয়ই লেগেছে। তো সেই জিনিসটা তোমরা একটুখানি টাইম নাও যে বোঝার, যে এটা কেন হলো এরকম, বা এরকম আদৌ হওয়া উচিত কিনা। আরো এক্সাম্পল আমরা পেতে পারি। মনোসিলেবিকে যে ক্যাটারাক্ট নাকি কি বলেন, ওটা স্পেলিংটা একটু লিখে দিন না, স্পেলিংটা লিখে দিন। হ্যাঁ, সেটা লিখে দেব, বাট ক্যাটালেকটিকে আমি এক্ষুনি যেতে চাইছিলাম না। এনিওয়ে, ক্যাটালেকটিক মানে আমি তিনটের নামই লিখে দিচ্ছি, ক্যাটালেকটিক, হাইপারমেট্রিক্যাল, আর হচ্ছে অ্যাসিফেলাস। এগুলো তখন হয় যখন একটা সিলেবল বাইরে ঝুলতে থাকে, যেরকম এই ক্ষেত্রে হলো, ব্রেথ আর ডেথের ক্ষেত্রে হলো। চলো আমরা আর একটা এক্সাম্পল সলভ করার চেষ্টা করি। ওকে, এটা একটা লাইন, not a drum was heard, not a funeral note। আর একটা লাইন লিখি, এবার আমরা স্ট্যান্জা গুলোকে ধরছি আর কি, মানে তোমাদের কোশ্চেন্স গুলো এরকম ভাবেই আসবে, স্ট্যান্জা ওয়াইজ আসবে। And last one,
এই যে ও অ্যাপোস্ট্রফি ই আর এরকম যে রয়েছে, সেটার মানেটা হচ্ছে ওভার। তো সরি, ভি ভি যে অক্ষরটা, সেটাকে তুলে দিয়ে এইখানে একটা কবিতার মধ্যে বা প্রোজেও এরকম করা হয়, এটাকে এলিশন বলা হয়। তো একটা লেটারকে তুলে দিয়ে সেটার জায়গায় একটা কমা বসিয়ে দিলে, একটা অ্যাপোস্ট্রফি বসিয়ে দিলে, কমা নয় সরি, অ্যাপোস্ট্রফি বসিয়ে দিলে সেইটাকে আমরা মানে উচ্চারণ করার সময় ও আর এরকম বলবো বা ওভার এরকমও বলতে পারি আর কি। তা একবার দেখে নিই যে আমি ঠিকঠাক টাইপ করেছি কিনা। নট আ ড্রাম ওয়াজ হার্ড, নট আ ফিউনারাল নোট, as his corpse to the ramparts we hurried, not a soldier discharged his farewell shot over the grave where our hero we buried. ঠিক আছে, ওকে, এটাকে সলভ করার চেষ্টা করো। এটাকে লাইন বাই লাইন, প্রথম লাইনটাকে সিলেবল ডিভাইড করো, ফুট ডিভাইড করো। তোমাদের নিশ্চয়ই ডিফারেন্সেস অফ ওপিনিয়ন্স হবেই, কিন্তু সেইটা আমরা চেষ্টা করব যে ম্যাক্সিমাম বা ডমিনেন্ট কোনো যদি একটা ফুট বা মিটার আমরা এখান থেকে পেতে পারি। তোমরা করো, আমি 5 মিনিট পরে তোমাদের এই কাজটা দেখছি। ওকে, তো আশা করি তোমরা কিছুটা এগিয়েছো এটা নিয়ে। ফার্স্ট লাইনটাকে যদি মানে করতে চাই, তোমরা দেখো যে এরকম ধরনের জিনিসটাই হচ্ছে কিনা। সিলেবল কাউন্ট করতে পারি 1
2 3 4 5 6 7 ফিউনেরাল ফিউনারাল, হ্যাঁ তিনটে। আর নোট, ইটা আবার হবে না, নোট। 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11টা সিলেবল হয়ে গেল। কিন্তু এবার এখানে একটুখানি প্রবলেম হতে পারে। 1 2 3 4 5 6 7 8 9 10 11, ওকে 11টা সিলেবল। 11টা সিলেবল কি তোমরাও পেয়েছো? কেউ কোনো? হ্যাঁ স্যার, জামওয়ের ওটা কি স্পেলিংটা কি কিয়ার্ড আসবে না? হার্ড, হার্ড, কি রকম? হার্ড একটা সিলেবল হবে, হার্ড। ই আর এ মিলিয়ে একটাই এরকম উচ্চারণটা হচ্ছে, হার্ড। আর যদি হি আর্ড দুটো এরকমের কথা থাকেও, তাহলেও তো ই আর এ একসাথে, এটার মধ্যে তো কোনো কনসোনেন্ট নেই যে তুমি বুঝতে পারবে যে যে এখানে তোমার এখানে কোনো কনসোনেন্ট ঢুকে গেছে বলে তোমার সিলেবলটা আলাদা হয়ে যাবে, এরকম কোনো ব্যাপার নেই কিন্তু এখানে, ঠিক আছে? যাই হোক, তাহলে আমরা এখানে 11টা সিলেবল পেলাম। এবার আমরা এখানে স্ট্রেস মার্কিং করব। আমি স্ট্রেস মার্কিংগুলো আমার মতন করে করছি, আমার যেখানে মনে হচ্ছে যে স্ট্রেস পড়বে। তোমরাও দেখো যে তোমাদের স্ট্রেসগুলো এখানে পড়ছে কিনা। সাধারণত একটা জিনিস আমি তোমাদেরকে বলি, যে স্ট্রেসটা যেটা ফেলবে সেটা ভাওয়েলের ওপরে ফেলার চেষ্টা করবে, ঠিক আছে? মোটামুটি, মানে একদম যে কম্পাস নিয়ে স্কেল নিয়ে বসতে হবে তা নয়, বাট সাধারণত যে স্ট্রেসটা থাকে সেটা সিলেবেলের ওপরেই থাকে, তাই জন্য আমি সিলেবেলের ওপরে স্ট্রেসটাকে দেওয়ার চেষ্টা করছি। আমার যেগুলোতে মনে হচ্ছে যে স্ট্রেস পড়া উচিত সেগুলোর ওপরে, আর যেগুলোর ওপরে পড়া উচিত নয় সেগুলোর ওপরেও আমি ইয়ে করে দিচ্ছি, আনস্ট্রেস করে দিচ্ছি। ওকে, তো মোটামুটি একটা প্যাটার্ন পাচ্ছি যে আনস্ট্রেস, স্ট্রেস। আচ্ছা, এইখানে এই দুটো জায়গায় নটের ওপরে কি স্ট্রেস পড়বে কি পড়বে না সেটা নিয়ে আমরা একটুখানি ভাবতে পারি। 11টা সিলেবেল আছে, তাহলে আমরা এটাকে 5টা ইয়ের মধ্যে করতে পারি, ফুটের মধ্যে করতে পারি, আর একটা ফুট লাস্টে, একটা ফুট বাইরে থেকে যাবে। অথবা আমরা এটাকে 9টা সিলেবেলকে 3টে ফুটে ভাগ করতে পারি, যেটা এটা খুব সহজভাবেই আমরা করে দিতে পারি। এইখানে যে ওয়াজ হার্ড, নট, ওয়াজ হার্ড, না, ওকে, আচ্ছা না, এখানেও ওই ধরনের সমস্যাটা রয়েছে। ওকে, ফিউ এর ওপর পড়েছে না, রালের ওপরে পড়েনি, তার মানে ফিউ নেই, রাল 3টে আছে, সরি। ওকে, তাহলে কি প্যাটার্নটা হচ্ছে এখানে? ফাইন, যদি আমি এইভাবে যাই না, তাহলে তো নটটা থেকে যাচ্ছে। ওয়েল, বেসিক একটা প্যাটার্ন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আনস্ট্রেস উইল ফলো স্ট্রেস, ঠিক আছে? তো যদি এইখানে এই একটা ফুট বাকি থাকছে যেটার উপর আমরা স্ট্রেস দিচ্ছি বা দিতে পারছি না, তো যেহেতু ফিউয়ের ওপরে স্ট্রেস পড়েছে, তার জন্য নায়ের ওপরে স্ট্রেসটা না পড়াটাই স্বাভাবিক, আর নোটের ওপর যেহেতু পড়েছে তার জন্য রালের ওপরে না পড়াটাই স্বাভাবিক, মানে আই থিঙ্ক সো। এবার
যদি এই প্যাটার্নটাকেই দেখি, মানে এই প্যাটার্নটাকে যদি ফলো করি, তাহলে দেখা যাচ্ছে যে নটের ওপরে পড়ছে না, একটা নটের ওপর না পড়লে আর একটা নটের ওপরেও পড়বে না। সেক্ষেত্রে আমরা এখানে একটা ডমিনেন্ট প্যাটার্ন পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে একটা এরকম অ্যানাপেস্ট আর একটা অ্যানাপেস্ট, সরি আর একটা অ্যানাপেস্ট এইখানে, আর এখানেও একটা আমরা অ্যানাপেস্ট পেয়ে যাচ্ছি। তার মানে 1 2 3 একটা লাইনে আমরা 3টে অ্যানাপেস্ট পাচ্ছি আর একটা আয়াম্বিক পাচ্ছি। আবার একটা জিনিস, যেমন ওই তোমার স্পিরিক আর স্পন্ডির ব্যাপারে ছিল, যে যদি একটা ফুট, যদি ট্রোকি ফুট থাকে বেশি, যদি ট্রোকি সিলেবল, ট্রোকি ফুট যদি বেশি থাকে, তাহলে সেখানে তারপরে স্পন্ডি হওয়ার চান্সটা বেশি আর আয়াম্বিকের সাথে পিরিক হওয়ার চান্সটা বেশি। ঠিক সেরকমই ট্রাইসিলেবিক ফুটেও দেখা যাচ্ছে যে ট্রাইসিলেবিক ফুটেও দেখা যাচ্ছে যে যদি অ্যানাপেস্ট অথবা অ্যামফিব্র্যাক থাকে, সেই ফুটে ভ্যারিয়েশন হিসেবে একটা আয়াম্বিক হওয়ারও চান্স বেশি। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা 3টে সিলেবল অ্যানাপেস্ট পাচ্ছি। অ্যানাপেস্টটা কি? আনস্ট্রেস, আনস্ট্রেস, স্ট্রেস। তো এটা আমরা 3টে পাচ্ছি। চলো পরের লাইনটা যদি দেখা যায়, পরের লাইনটাতেও আমরা সিলেবলগুলো গুনে নিই। 1 2 কপস, কপস একটা, 1 2 3 4 5, র্যাম্পার্টস দুটো, তাহলে উই একটা, রিড আর একটা, দুটো। 1 2 3 4 5 6 7 8 9 10, এইখানে 10টা আছে, ঠিক আছে, এইখানে 10টা সিলেবল আছে। তো রুলটা যেটা মোটামুটি বলেছিলাম, সেই রুলটা হচ্ছে যে যদি ইভেন নাম্বার অফ সিলেবলস হয়, তাহলে আমরা সেটাকে কিন্তু 2 দিয়ে ভাগ করলে 5টা করে সিলেবল, 5টা করে ফুট পেয়ে যাওয়ার কথা। বাট উই আর ডিলিং উইথ ট্রাইসিলেবিক ফিট হিয়ার। তো সেক্ষেত্রে প্রথমে ট্রাইসিলেবিকটাকেই ট্রাই করি। আমরা একটা প্যাটার্ন অলরেডি পেয়েছি, কপসের ওপরে অবশ্যই জোরটা পড়বে, কারণ কপস মানে হচ্ছে ডেড বডি। আর এখানে যেহেতু একটা প্যাটার্ন আমাদের কাছে আছে, তাই জন্য আমরা এই দুটোকে আনস্ট্রেস করে দিতে পারি। এখানেও তাই করতে পারি, এখানেও তাই করতে পারি। আর এইখানে আর একটা সিলেবল তাহলে ঝুলে যাবে। এখানে তাহলে অ্যানাপেস্ট পেলাম, এখানেও অ্যানাপেস্ট পেলাম, আর এইখানেও একটা অ্যানাপেস্ট পেলাম। 3টে অ্যানাপেস্ট পেলাম আর একটা ঝুলে থাকে। এটার একটা নাম হবে, এটার একটা this will be a different this will be a variation। তবে যদি আমরা এই লাইনটাকেই এইভাবে করতে চাই, এইভাবে যদি করতে চাই লাইনটাকে, যে যেহেতু 5টা সিলেবল আছে, যেহেতু 5টা ফুট হতে পারে, 10টা সিলেবল আছে, আমরা যদি এইভাবে করতে চাই, এরকম 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 এরকম, 1 2 3 4 5, 5টা ফুট হলো, স্ট্রেস আনস্ট্রেস। কিন্তু তাহলে এটার উপর আনস্ট্রেস হয়ে যাবে, এটার উপর স্ট্রেস হয়ে যাবে, এটার উপর আনস্ট্রেস যেমন আছে ঠিক আছে, এরকম হয়ে যাবে, কিন্তু এটা ভুল হবে। কেউ বলতে পারবে এটা কেন ভুল হবে? দুটো জায়গায় প্রবলেম আছে। হ্যাঁ বলো। স্যার মনে হচ্ছে আমরা যেহেতু আগেরটা ট্রাইসিলেবিক পেয়েছি, তো আমরা এটা কেন করব? আগেরটা ভুলে যাও, আগেরটা ভুলে যাও, তুমি এই লাইনটাকে ধরো। এই লাইনেও প্রবলেম হয়ে যাচ্ছে। যদি আমি জোর জবরদস্তি আয়াম্বিক
এখানে পাওয়ার চেষ্টা করি, বা চলো স্যার আয়াম্বিকে বলো। স্যার কস্টের উপর অন স্ট্রেস তো পড়বে হবে না, না, কারণ হ্যাঁ রাইট। কিন্তু এখানে আনস্ট্রেস দিতে হলে এটা তো সম্পূর্ণ। হ্যাঁ, এটাই হচ্ছে ব্যাপার, ছন্দের সমস্যা এটাই। সায়েন্টিফিক্যালি সবসময় ভাবলে বা লজিক্যালি সবসময় ভাবলে হবে না। তাই জন্য অনেকে কি করে, অনেকে সিলেবল ডিভাইড করার আগেই স্ট্রেসগুলোকে ফেলে দেয়। স্ট্রেসগুলোকে ফেলে দিলে কি হয়, আমাদের কাছে কিছু একটা আইডিয়া চলে আসে যে এরকম একটা হতে পারে। ঠিক আছে, সবসময় কাজে দেবে না, কিন্তু ধরো যে কপস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড ইন দিস লাইন, ইউ ক্যানট লিভ ইট আনস্ট্রেসড। তোমরা এবার তাহলে বলবে যে আচ্ছা ঠিক আছে, তাহলে এইটাকে আমরা ইয়ে করে দিই, কি বলে, স্ট্রেস ফেলে দিই এটার উপর। চলো এটার উপর স্ট্রেস ফেলে দিই, এটার উপর স্ট্রেস ফেলে দিই, দয়ের উপরে স্ট্রেস পড়ে যাবে তাহলে। ঠিক আছে, এটাও কি ঠিক হবে? দায়ের ওপরে স্ট্রেসটা ফেলাটা ইজ নট রাইট। ঠিক আছে, তো উই শুড নট গো ফর দিস, কিন্তু দিস মেক্স মোর সেন্স। মানে এই যে প্যাটার্নটা আমরা করছি এটার মধ্যে বেশি সেন্স আছে, কারণ দয়ের ওপরে কোনো কোনো ক্ষেত্রে আমরা যদি চাই তাহলে আমরা স্ট্রেস ফেলে দিতে পারি। বাট আগের লাইনটাকেও আমাদের দেখতে হবে, যে আগের লাইনটায় পরপর দুটো সিলেবল আনস্ট্রেসড হচ্ছে, একটা সিলেবল স্ট্রেসড হচ্ছে, মোটামুটি প্যাটার্নটা আমরা আয়াম্বিক পাচ্ছি, আবার সেটা ট্রকি হয়ে যাচ্ছে। ফাইন, সেটাকে করাই যেতে পারে। এটাকে এই দুটোভাবে, মানে আমি যদি খাতাটা দেখি এবং আমি যদি এই লাইনটাকে দেখি এবং তুমি যদি এটা করে থাকো, তাহলে আমি এটাকে রাইট দেবো। কিন্তু আমাদের পরের লাইনগুলোকেও কিন্তু দেখতে হবে, যে পরের লাইনগুলো কি হচ্ছে, ডমিনেন্ট প্যাটার্নটা আমরা কি পাচ্ছি। সবসময় আমরা চেষ্টা করব যে ডমিনেন্ট প্যাটার্নটাকে বের করা। আমরা এখানে ডমিনেন্ট প্যাটার্ন না পেয়ে যদি 1000টা করে ভ্যারিয়েশন বেরোতে থাকে, তাহলে কিন্তু আমাদের প্রসিডিউরটা ঠিক হচ্ছে না। ঠিক আছে, আজকে আমি ভেবেছিলাম যে প্রসিডিউর আজকে হয়ে যাবে, বাট আই ডোন্ট থিঙ্ক যে আরো 2-3টে ক্লাস লেগে যেতে পারে, কারণ এই জিনিসটা তোমাদেরকে বুঝতে হবে, শিখতে হবে, কারণ ট্রাইসিলেবিক ফিট ইজ আ লিটল ডিফিকাল্ট দ্যান ডাইসিলেবিক ফিট। সো আমি জানি তোমাদের অনেক ডাউটস আছে, উই উইল ক্লিয়ার দ্য ডাউটস ইন দ্য নেক্সট ক্লাস, কারণ আমার আর একটা ক্লাসও রয়েছে থার্ড সেমের সাথে। তো আমি তোমাদের বলবো যে তোমাদের যে কবিতাগুলো দেওয়া রয়েছে সিলেবাসে, সেই কবিতাগুলোকে রেটরিক এবং প্রসডি দুটোই করে আমাকে দেখাতে পারো। তোমরা কেউই দেখাওনি সমাবাদে, তো ওটা যদি না করো তাহলে কিছুই মাথা মুন্ডু বুঝতে পারবে না, আর পরীক্ষায় এটা গুলিয়ে যাবে। সো ট্রাই টু ডু দ্যাট, ওকে? আজকে তাহলে এতদূর অবধি থাক। আমি এটা রেকর্ড করেছি, আমি এটা তোমাদের লিঙ্কটা গ্রুপেও দিয়ে দেবো, যাতে তোমরা আবার এটাকে দেখতে পারো, যদি ইন্টারেস্টেড থাকো দেখতে পারো। তাহলে দেখে যদি আবার তোমাদের মনের মধ্যে কিছু ডাউটস থাকে, সেটা আলাদা করে তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। ঠিক আছে, আজকে তাহলে এতদূর অবধি থাক, এখানে আমি ক্লাসটাকে শেষ করছি।